হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একদিনের কথা, বারুইপুর গ্রামে গোবিন্দ নামের এক ব্যক্তি, তার স্ত্রী সোনালী, 5 বছরের মেয়ে খুশি আর 1 বছরের ছেলে চাঁদুকে নিয়ে থাকতো। জীবন যে কিভাবে পুরোপুরি বদলে যেতে পারে তার সব থেকে বড় উদাহরণ হলো গোবিন্দ। সে সবজি বিক্রি করত। একদিন সে সবজি বিক্রি করতে বেরিয়েছিল, তখনই হঠাৎ অপর দিক থেকে একটি গাড়ি এসে গোবিন্দকে ধাক্কা মেরে দেয় এবং এই অ্যাক্সিডেন্টে গোবিন্দর একটা হাত কেটে যায়। তারপরে গোবিন্দকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলো। আর সোনালী খবরটা জানা মাত্রই দৌড়ে দৌড়ে হাসপাতালে চলে এলো। আপনার স্বামীর কন্ডিশন অতটা ভালো না, আমরা আমাদের 100% চেষ্টা করব, বাকিটা ভগবানের উপর ভরসা রাখুন। গোবিন্দ প্রাণে তো বেঁচে গিয়েছিল, কিন্তু এই দুর্ঘটনায় সে তার একটা হাত হারালো। তার ফলে সে আর তার সবজি বিক্রি করতেও যেতে পারলো না, কেন কি সে এক হাত দিয়ে সবজির থালা ঠেলতে পারতো না, এবং কি তার সঙ্গে বাড়িতে জমানো টাকাটাও তার সাথে খরচা হয়ে গেল। তাই গত 3 মাস ধরে গোবিন্দ বেকার। আর গোবিন্দ এই 3 মাসে কোনো হালকা কাজ খোঁজার অনেক চেষ্টা করেছিল, কিন্তু এক বিকলাঙ্গ মানুষকে যে কেউই কাজ দিতে চাইছিল না। এখন তো বর্ষাকালও এসে গিয়েছিল, আর এই বর্ষাকালে ওর এক জায়গা থেকে অপর জায়গায় যেতে খুবই অসুবিধা হতো, কেন কি এই বর্ষায় রাস্তাঘাট ডুবে যেত। আর সে একদিন খুব চিন্তিত মনে বাড়ি ফিরছিল। আর গোবিন্দ বলতে লাগলো, আজকেও আমার কোনো কাজ জুটলো না। সবাই আমার দিকে এমন করে তাকায় যেন আমি কোনো ভূত। একজন পঙ্গুর কি বাঁচার কোনো অধিকার নেই? তাহলে কি আমি আমার পরিবার না খেয়ে মারা যাব? গোবিন্দ বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে খুব ভেঙে পড়েছিল। ওর বাড়ির মালিক 3 মাসের ভাড়ার টাকা নেবার জন্য প্রায় দিনই বাড়িতে এসে ওকে তাড়া দিত, আর তার সঙ্গে বাড়ি খালি করে দেওয়ার জন্য হুমকিও দিত। গতকালই সন্ধেবেলা এসে বাড়িওয়ালা তাদের হুমকি দিয়ে গেছে। আর এদিকে বাড়িতে অন্যের একটা দানাও ছিল না, তাই গত 2 দিন ধরে ওরা সবাই উপোস ছিল। গোবিন্দ কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। ও এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে মিষ্টির দোকানে একটু দাঁড়াতে হবে, না হলে বৃষ্টিতে ভিজলে আমার শরীর খারাপ হলে খুব সমস্যায় পড়বো। সে মিষ্টির দোকানে ঢুকে দাঁড়িয়ে পড়লো। আর মিষ্টির দোকানে সবাই দাঁড়িয়ে গরম গরম জিলিপি খাচ্ছিল। গোবিন্দ জানতো যে তার ঘরে একটি অন্যের দানাও নেই। এই ভেবে সে পকেটে হাত ঢুকিয়ে দেখলো যে তার পকেটে অনেক পুরনো একটি 10 টাকার নোট রাখা আছে। পকেটে যে 10 টাকার নোট আছে, এখন আমি কি করি? আমরা দুজনে নয় জল খেয়ে পেটে জ্বালা মিটিয়ে নেব, কিন্তু আমাদের মেয়ে, ও কি করে খিদে জ্বালা সহ্য করবে? তাই 10 টাকা জিলেবি নিয়ে গেলে আমার মেয়ে খুব খুশি হবে। তারপর সে অনেক ভেবে সেই দোকান থেকে গরম গরম জিলিপি কিনে নিল। আর কিছুক্ষণ বাদে বৃষ্টি থেমে গেলে সে জিলিপি নিয়ে বাড়ি চলে গেল। কিন্তু বাড়ির দরজার কাছে যেতেই ওর চোখ জলে ভরে গেল। সে দেখলো যে তার স্ত্রী আর তার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আর তার ছেলে তার মায়ের কোলে আছে। খুশি ভয় তার মায়ের আঁচল ধরে দাঁড়িয়েছিল, আর তাদের বাড়ির মালিক তাদের ঘরের জিনিসপত্রগুলো বাইরে ছুঁড়ে ফেলছিল। বাবাকে দেখা মাত্রই খুশি তার বাবার কাছে দৌড়ে চলে এলো। আর সে কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা দেখো না, আঙ্কেল আমাদের ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, আর আমাদের জিনিসগুলোও বাইরে ফেলছে। এই শুনে গোবিন্দ খুশিকে চুপ করিয়ে বাড়িওয়ালার পা জড়িয়ে বলল,
এই আপনি কি করছেন বাবু? এইভাবে আমাদের ঘর ছাড়া করবেন না। চুপ কর, আমাকে 3 মাসের ঘর ভাড়া দে, তারপরে কথা বলবি। আমি তাড়াতাড়ি আপনার সব পয়সা মিটিয়ে দেবো বাবু। চুপ কর, 3 মাস ধরে তোর এই কথা শুনে কান আমার পচে গেছে। তখনই বাড়ির মালিকের নজর গোবিন্দর হাতের দিকে নজর পড়ল, যা দেখে বাড়িওয়ালা প্রচন্ড রেগে গেল। আরে কত মিথ্যে কথা বলিস তোরা। আমাকে ভাড়া দেওয়ার সময় তোর কাছে কোনো টাকা থাকে না, কিন্তু বাইরের থেকে কেনার সময় তোমার পকেটে টাকা থাকে। চল পালা এখান থেকে, পাজি কথাকার। আর তারপর সে তার ঘরের দরজায় তালা দিয়ে সেখান থেকে চলে গেল। গোবিন্দ ও তার স্ত্রী অনেক অনুরোধ করার পরেও বাড়িওয়ালা তাদের কোনো কথাই শুনলো না। এখন আমরা কোথায় যাব গো? জানি না সোনালি, কিন্তু কোথাও তো যেতে হবে। তখন সামান্য কিছু জিনিস সাথে করে তারা সেখান থেকে এগিয়ে যেতে লাগলো। তখনই আবার জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। তখন ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি জায়গা খুঁজছিল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত সেরকম কোনো জায়গাই ছিল না। সোনালি তার ছোট্ট বাচ্চা ছেলেকে কোলে নিয়ে এগিয়ে চলছিল। তখনই বৃষ্টির সাথে সাথে শিলাও পড়তে শুরু করলো। হে ভগবান, তোমার গরিব মানুষদের কষ্ট দিতে খুব ভালো লাগে না? বৃষ্টি তো পড়ছিল, তার মধ্যে আবার শিলা বৃষ্টিও শুরু হলো। কিন্তু তখনই গোবিন্দর নজর রাস্তার পাশে থাকা অনেকগুলো সিমেন্টের পাইপের উপর গেল। সে সবাইকে সেই পাইপের মধ্যে ঢুকে বসতে বলল, কিন্তু দুর্ভাগ্যবশত পাইপগুলোর কাছে যাবার আগে খুশির মাথায় একটা বড় শিলা পড়লো, আর শিলার আঘাতে তার মাথা ফেটে রক্ত পড়তে লাগলো, আর সে জোরে জোরে কাঁদতে লাগলো। এই দেখে সোনালি তার বাচ্চা ছেলেকে গোবিন্দর হাতে তুলে দিয়ে সোনালি তার আঁচলের কাপড় ছিঁড়ে খুশির মাথায় বেঁধে দিল। মা, মাথায় প্রচন্ড ব্যথা করছে। কেঁদো না মা আমার, সব ঠিক হয়ে যাবে। এরপর ওরা সবাই পাইপের ভেতরে ঢুকে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু বৃষ্টি যে থামার কোনো নামই নিচ্ছিল না। কিন্তু বৃষ্টি থামলো না, বরং আরো বাড়তে লাগলো। বৃষ্টির জলে রাস্তাঘাট ডুবে যেতে লাগলো, আর দুদিন ধরে অনবরত বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি দেখা দিল, আর সেই জলে সিমেন্টের পাইপগুলো ডুবে যেতে লাগলো, আর সাথে ওরাও প্রায় ডুবে যাচ্ছিল। সোনালি, বাচ্চাদেরকে নিয়ে উঁচু জায়গায় যেতে হবে, নয়তো আমরা সবাই ডুবে মারা যাব। এই বলে গোবিন্দ খুশিকে কাঁধে বসিয়ে কোনো একটি সুরক্ষিত জায়গার সন্ধানে যেতে লাগলো। কিন্তু তখনই স্রোতের ধাক্কায় গোবিন্দ তার নিয়ন্ত্রণ হারিয়ে খুশিকে নিয়ে জলে পড়ে গেল। খুশি জলে পড়ে গিয়ে জলের স্রোত সামলাতে না পেরে জলের মধ্যে ডুবে যেতে লাগলো। বাবা, বাঁচাও আমাকে, আমি তো ডুবে যাচ্ছি বাবা। বাবা, ও বাবা। একে তো দুদিনের অভুক্ত পরিবার, আর তার উপরে বৃষ্টি। গোবিন্দ চাইলেও খুশিকে বাঁচাতে পারলো না, আর সে তাদের চোখের সামনেই ডুবে গেল। মা, খুশি মা আমার, মা কোথায় তুই? খুশি রে, আমার বাচ্চা মেয়েটা। কিন্তু খুশি কোনো সাড়াই দিল না। আজ গোবিন্দ তার নিজেকে খুব অসহায় বলে মনে করছিল, আর এক অসহায় পিতার মতন আকাশের দিকে চেয়ে বলতে লাগলো, হে ভগবান, তোমার এই গরিবের উপর এক বিন্দু মায়া হয় না? তুমি কি পুরো পাথর হয়ে গেছো নাকি? প্রথমে আমায় পঙ্গু করে দিলে, তারপর আমাদের মুখের দানাটুকুও কেড়ে নিলে, তাতেও তোমার হলো না। মাথার ছাদটুকুও কেড়ে নিলে, তাতেও তোমার হলো না। শেষেও আমার মেয়েকেও কেড়ে নিতে হলো। কান খুলে শুনে রাখো, তুমি আজ থেকে তুমি আমার কাছে ভগবান নও, শুধুমাত্র একটি পাথর। ওরা কোনো রকমে ওই বন্যার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তাদের আর পা
চলছিল না। তাদের ক্ষুধার্ত শরীরে আর কোনো শক্তি ছিল না। তাদের পা কাঁপতে লাগলো আর তারাও বন্যায় ডুবে যেতে লাগলো। কিন্তু ওরা তাও প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল। ওরা ক্ষুধার্ত শরীরে একে অপরকে ডাকছিল তো ঠিকই, কিন্তু কেউই কারোর কথা শুনতে পাচ্ছিল না। সোনালি, সোনালি, জাদু। কিন্তু হয়তো তাদের কপালে এখনো মৃত্যু লেখা ছিল না, তাই তো তারা জলে ডুবে অজ্ঞান হয়ে ভেসে যেতে লাগলো। তখনই সেখান দিয়ে যাওয়া একটি রেস্কিউ টিমের নজর তাদের উপর গেল, আর তারা ওদের বাঁচিয়ে ত্রাণ শিবিরে নিয়ে এলো। এই বৃষ্টিতে আমরা তিনজনে বেঁচে গেলাম সোনালি, কিন্তু এই বৃষ্টি আমাদের কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিল। এই বলে তারা একে অপরের দিকে তাকিয়ে কাঁদছিল। ঠিক তখনই একটি মেয়ে, যার হাতে কিছুটা খাবার ছিল, যেটি ওকে ত্রাণ শিবির থেকে দেওয়া হয়েছিল, সে পিছন থেকে এসে ওদের বলল, বাবা বাবা, কাঁদছো কেন তোমরা? তোমাদেরও খিদে পেয়েছে? এই নাও, এই খাবারটা খাও। ওই আঙ্কেলগুলো আমাকে দিয়েছে, আমি তো তোমাদেরই অপেক্ষা করছিলাম। ওই গলার আওয়াজ খুশি ছিল। খুশিকে দেখে গোবিন্দ আর সোনালি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। খুশিকেও বন্যা থেকে ত্রাণ শিবিরের লোকরা বাঁচিয়ে এনেছিল। নিজেদের বাচ্চা মেয়েটিকে জীবিত দেখে ওরা উপরের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানালো। পুরো 1 মাস তারা ওই ত্রাণ শিবিরেই ছিল। তারপরে সরকার ক্ষতিপূরণ হিসেবে ওদের কিছু টাকা দিল, যা দিয়ে ওরা আবার নতুনভাবে বাঁচতে পারে। আজ গোবিন্দ একটি মিষ্টির দোকান চালায়, আর তার জীবন আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। বৃষ্টি ওদের পরীক্ষা নিল, কিন্তু বৃষ্টি ওদেরকে আবার একটা নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছে।